আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদের সাথে আছি আমি চৌধুরী নাদিরা। প্রথমেই লতিফ ট্রাভেল সংবাদ শিরোনাম। ওসমানী বিমানবন্দরে দুবাই ফেরত যাত্রীর কাছ থেকে 3.5 কোটি টাকার মূল্যে স্বর্ণ উদ্ধার। দুটি জুসার মেশিনে করে অভিনব পন্থায় স্বর্ণ নিয়ে আসছিলেন তিনি। চৌহাট্টায় পরিবহন শ্রমিকদের সাথে সিটি কর্পোরেশনের শ্রমিক কর্মচারীদের সংঘর্ষের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি। সিসিক মেয়র আরিফকে 15 দিনের আলটিমেটাম দিল পরিবহন শ্রমিকরা। আকস্মিক পদত্যাগ করেছে কুয়েত সরকার, বিরোধী আইন প্রণেতাদের সাথে অচলাবস্থার অবসানের সম্ভাবনা। ফের পেছালো মুক্তমান বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাস হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ, আদালতে আসেননি গুরুত্বপূর্ণ 2 সাক্ষী। করোনায় সারা দেশে আরো 6 জনের মৃত্যু, 24 ঘন্টায় বেড়েছে মৃত্যু ও আক্রান্ত শনাক্ত। সিলেটে করোনা আক্রান্ত মাত্র 1 জন রোগী শনাক্ত, নমুনা পরীক্ষায় শনাক্তের হার 0.16%। বাহরাইনে বাংলাদেশ সোসাইটি ও নেপাল ক্লাবের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ, ট্রাইব্রেকারে নেপাল ক্লাব জয়ী। জেল হত্যা দিবস উপলক্ষে সৌদি আরবের মক্কায় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত প্রবাসীর কাছ থেকে 3.5 কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে প্রণেন্দ্র দাস নামের ওই প্রবাসীর কাছ থেকে 6 কেজি 148 গ্রাম ওজনের ওই স্বর্ণ উদ্ধার করে কাস্টমস কর্তৃপক্ষ। দুটি জুসার মেশিনের ভিতরে করে অভিনব কৌশলে তিনি স্বর্ণের 38 পিস বিস্কিট ও একটি চাকতি নিয়ে এসেছিলেন। আটক প্রণেন্দ্র দাস মৌলিবাজার সদর থানার আটগড় নাজিরাবাদ গ্রামের বাসিন্দা। তিনি 12 বছর থেকে দুবাই আছেন। সোমবার সকাল 8টার দিকে বাংলাদেশ বিমানের BG248 ফ্লাইটে করে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। স্বর্ণ উদ্ধারের পর এক প্রেস ব্রিফিংয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমের উপকমিশনার আলামিন জানান, ওসমানী বিমানবন্দরে অবতরণের পর গোপন সংবাদের ভিত্তিতে প্রণেন্দ্র দাসকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণ নিয়ে আসার বিষয়টি অস্বীকার করলেও পরবর্তীতে স্বীকার করেন। পরে তার লাগেজ তল্লাশি করে দুটি জুসার মেশিনের ভিতরে কৌশলে রাখা 38টি স্বর্ণের বার ও একটি চাকতি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন 6 কেজি 148 গ্রাম। এর বাজার মূল্য প্রায় 3.5 কোটি টাকা বলে জানান তিনি। আলামিন জানান, প্রণেন্দ্র দাসকে সিলেট এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি এর আগে এভাবে স্বর্ণের চালান নিয়ে এসেছেন কিনা এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রণেন্দ্র দাস জানিয়েছেন, গত 12 বছরে তিনি 2 বার দেশে এসেছেন। গোপন সংবাদের ভিত্তিতে কমিশনার অফ কাস্টমস মহোদয়ের নির্দেশে আমরা এয়ারপোর্ট কাস্টমস সিলেট আজ সকাল 8টায় দুবাই ফেরত বাংলাদেশ বিমানের ফ্লাইট BG248 এর যাত্রী পরেন। সেখানে একটি ব্যাগেজের ভিতরে এরকম 2টি জুসার মেশিন ছিল। জুসার মেশিনের ভিতরে খুব কৌশলে লুকায়িত অবস্থায় 38 পিস স্বর্ণের বার এবং একটি স্বর্ণের চাকতি উদ্ধারপূর্বক আটক করা হয়। একই সাথে উক্ত যাত্রীকেও আটক করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণের মোট পরিমাণ 6 কেজি 148 গ্রাম, যার বাজার মূল্য আনুমানিক 3.5 কোটি টাকা। এ প্রেক্ষিতে কাস্টমস আইনে বিভাগীয় মামলা এবং যাত্রীকে বিমানবন্দর থানায় হস্তান্তর সহ ফৌজদারি মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। সিলেট নগরীর চৌহাট্টায় অবৈধ পার্কিং উচ্ছেদ নিয়ে সিটি কর্পোরেশনের কর্মচারীদের সাথে সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলার পরিবহন শ্রমিক নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এই পরোয়ানা জারির পর সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে মামলা প্রত্যাহারের জন্য 15 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন শ্রমিক নেতারা। মামলা প্রত্যাহার না হলে 21 নভেম্বর থেকে টানা কর্মবিরতির হুমকি দিয়েছেন তারা। সোমবার সিলেট জেলা বাস মিনিবাস মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত সভা থেকে এই হুমকি দেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম। সিলেট নগরীর চৌহাট্টায় অবৈধভাবে গড়ে ওঠা মাইক্রোবাস ও প্রাইভেট গাড়ির স্ট্যান্ড উচ্ছেদকে কেন্দ্র করে চলতি বছরের 18 ফেব্রুয়ারি পুলিশ ও সিটি কর্পোরেশনের শ্রমিক কর্মচারীদের সাথে সংঘর্ষ হয় পরিবহন শ্রমিকদের। এ সময় বেশ কিছু প্রাইভেট কার ও মাইক্রোবাস ভাঙচুর করা হয়। হামলায় পুলিশ সদস্য ও সিসি কাউন্সিলর সহ বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় 3টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে অস্ত্র আইন ও পুলিশ এসলেটের ঘটনায় পুলিশ বাদী হয়ে 2টি মামলা করে। এছাড়া কাউন্সিলর কর্মকর্তা কর্মচারীদের মারধরের ঘটনায় সিলেট সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন।
এসব মামলায় 28 জন পরিবহন শ্রমিকের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা 3 শতাধিক জনকে আসামি করা হয়। মামলাগুলো প্রত্যাহারের দাবিতে পরবর্তীতে সিলেট বিভাগে টানা ধর্মঘটের ডাক দেন পরিবহন মালিক শ্রমিক নেতৃবৃন্দ। উদ্ভূত পরিস্থিতিতে সংঘর্ষের ঘটনার দুদিন পর 21 ফেব্রুয়ারি রাতে নগর ভবনে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, কাউন্সিলর ও ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ সিলেটের বিশিষ্টজনের সঙ্গে শ্রমিক নেতাদের বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ। ওই সভায় সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নেওয়ার কথা ছিল, কিন্তু দীর্ঘ সময়ও মামলাগুলো প্রত্যাহার না হওয়ায় আন্দোলনের ডাক দিয়েছেন পরিবহন শ্রমিক নেতারা। আকস্মিক পদত্যাগ করেছে কুয়েতের সরকার। সোমবার দেশটির ক্ষমতাসীন আমিরের কাছে কুয়েত সরকার পদত্যাগপত্র জমা দিয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিরোধী সংসদ সদস্যদের সঙ্গে বিরোধের জের ধরেই এমন পদক্ষেপ নিয়েছে কুয়েত সরকার। এর ফলে বিরোধী আইন প্রণেতাদের সঙ্গে অচলাবস্থার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে। দুপক্ষের এই বিরোধের কারণে দীর্ঘদিন ধরে আর্থিক সংস্থার বাধাগ্রস্ত হচ্ছিল। চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বার এমন ঘটনা ঘটল। এর আগেও নির্বাচিত পার্লামেন্ট সদস্যরা পদত্যাগ করেন। চলতি বছরের জানুয়ারিতে তৎকালীন সরকার পদত্যাগ করার পর মার্চ মাসে প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালিদ আল সাবার নেতৃত্বে ফের নতুন সরকার গঠিত হয়। কোনার এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ সাবার হাত থেকে লিখিত পদত্যাগপত্র গ্রহণ করেছেন আমির শেখ নওয়াফ আল আহমেদ আল সাবাহ। করোনা ভাইরাস মহামারী এবং দুর্নীতি বিষয়ে প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল খালিদ আল সাবাহকে বিরোধী দলের বেশ কয়েকজন সংসদ সদস্যের প্রশ্ন করার কথা ছিল। তার আগেই পুরো সরকারের পক্ষ থেকে পদত্যাগপত্র জমা দেওয়া হলো। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে রয়েছে কুয়েত। এর মধ্যেই এক বছরে দুবার দেশটির সরকার পদত্যাগ করায় রাজনৈতিক অস্থিরতা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। কুয়েতের আইন প্রণেতা ও ক্ষমতাসীন পরিবারের মধ্যে এক দশকেরও বেশি সময় ধরে চলে আসা দ্বন্দ্বের কারণে দেশটিতে এর আগেও কয়েকবার রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে। এর জেরে বেশ কয়েকবার সংসদ ও মন্ত্রী পরিষদের পদত্যাগের ঘটনা ঘটেছে। মুক্তমনা বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাস হত্যার মামলার সাক্ষ্য গ্রহণ আবারও পিছিয়েছে। কোনো সাক্ষী উপস্থিত না হওয়ায় সাক্ষ্য গ্রহণ পিছিয়ে আগামী 22 নভেম্বর নির্ধারণ করেছেন আদালত। সোমবার সাক্ষ্য গ্রহণ না হওয়ায় সিলেট সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল আমিন বিপ্লব পরবর্তী তারিখ ঘোষণা করেন বলে জানান বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন। তিনি বলেন, মামলায় 29 জন সাক্ষীর মধ্যে 20 জন সাক্ষ্য গ্রহণ ইতিমধ্যে শেষ হয়েছে। তবে অন্তত গুরুত্বপূর্ণ 2 জন সাক্ষী বিগত কয়েকটি নির্ধারিত দিনে সাক্ষ্য দিতে আদালতে হাজির না হওয়ায় সাক্ষ্য গ্রহণে বিলম্ব হচ্ছে। এই 2 সাক্ষী হলেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিআইডির পরিদর্শক আরমান আলী ও আইটি ফরেনসিক বিভাগের উপপরিদর্শক মাসুদ সিদ্দিকী। আবারও সাক্ষীর অনুপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ না হওয়ায় এবছরও বিচার প্রক্রিয়া আটকে যাওয়ার আশঙ্কা করছে অনন্ত বিজয় দাসের পরিবার। 2015 সালের 12 মে সকালে কর্মক্ষেত্রে যাওয়ার জন্য বাসা থেকে বের হন তিনি। এ সময় বাসার অদূরে সুবিদবাজার দস্তিদার দিঘির পাড়ে তাকে কুপিয়ে হত্যা করে হামলাকারীরা পালিয়ে যায়। পরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বিবৃতি দেয়। সে রাতেই থানায় অজ্ঞাত হামলাকারীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন অনন্ত বিজয় দাসের ভাই রত্নেশ্বর দাস। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় সারা দেশে আরও 6 জনের মৃত্যু হয়। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 27,901 জনে। মৃত্যু হার 1.78%। গেল 24 ঘন্টায় আগের দিনের চেয়ে করোনায় মৃত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গেল 24 ঘন্টায় মারা যাওয়া 6 জনের মধ্যে 3 জন পুরুষ ও 3 জন নারী। এদের মধ্যে সরকারি হাসপাতালে 4 জন ও বেসরকারি হাসপাতালে 2 জন মারা যান। এ সময় করোনা আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও 215 জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,71,228 জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় সরকারি বেসরকারি 834টি ল্যাবরেটরিতে 16,812টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করতে 1,04,90,412টি নমুনা পরীক্ষা করা হলো। নমুনা পরীক্ষায় শনাক্তের হার 1.28%। দেশে গত বছরের 8 মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। আজ পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষার ভিত্তিতে শনাক্তকৃত রোগীর হার 14.98%। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 209 জন। এই নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা 15,35,034 জন। সুস্থতার হার 97.70%। 24 ঘন্টায় মৃত 6 জনের মধ্যে 20 1 জন, 50 2 জন, 70 2 জন ও 90 বছরের বেশি বয়সী 1 জন। 6 জনের মধ্যে ঢাকা বিভাগে 4 জন, খুলনায় 2 জন,
দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় এবং 10 দিন পর 18 মার্চ এ ভাইরাসে প্রথম রোগীর মৃত্যু হয়। সিলেটে মহামারী করোনা ভাইরাসে আরও একজন রোগী শনাক্ত হয়েছেন। সর্বশেষ 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে আরও 5 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে 3 জন সিলেট জেলার ও 2 জন সুনামগঞ্জ জেলার। তবে এ সময় নতুন করে কেউ মারা যাননি সিলেট বিভাগে। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে সোমবার এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, রোববার সকাল 8টা থেকে সোমবার সকাল 8টার মধ্যে সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা না যাওয়ায় মৃতের সংখ্যা আগের মতোই 1177 জনই আছে। এর মধ্যে উসমানীতে 118 জন সহ সিলেট জেলার মৃতের সংখ্যা 866 জন। এছাড়া মৃতদের মধ্যে সুনামগঞ্জে 73, মৌলভীবাজারে 72, হবিগঞ্জে 48 জন রয়েছেন। এদিকে সর্বশেষ 24 ঘন্টায় সিলেট বিভাগে একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। 643 জনের নমুনা পরীক্ষা করে একজনের করোনা শনাক্ত করা হয়। শনাক্তের হার 0.16%। সব মিলিয়ে বিভাগে করোনা আক্রান্ত সংখ্যা এখন 54,907 জন। এর মধ্যে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 4,853 জন সহ সিলেট জেলায় শনাক্তের হার 33,841 জন। সুনামগঞ্জে 6,245, মৌলভীবাজারে 8,169 ও হবিগঞ্জে 6,652 জন রয়েছেন শনাক্তের তালিকায়। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ 24 ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন 12 জন। সুস্থ হওয়াদের মধ্যে মোট সংখ্যা এখন 49,017 জন। তিনি আরও জানান, সিলেট বিভাগের 4 জেলা মিলিয়ে বর্তমানে 5 জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। শেষ করব প্রবাসের খবর দিয়ে। বাহরাইনে বাংলাদেশি প্রবাসীদের সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটি ও নেপাল ক্লাবের যৌথ উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার স্থানীয় সময় রাত 8টায় সালমাবাদ গালফ এয়ার ক্লাব ফুটবল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সোসাইটি সভাপতি আসিফ আহমেদের সভাপতিত্বে ও তানিম তাসনিম, ইসমাইল পলাশ ও সম্রাট নজরুল ইসলাম সিদ্দিকীর যৌথ উপস্থাপনায় ফুটবল ম্যাচ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেপাল দূতাবাসের সচিব শাকিল আহমেদ শেখ, বাংলাদেশ স্কুলের সভাপতি মোহাম্মদ মুইজ চৌধুরী, বাংলাদেশ সমাজের সভাপতি মঞ্জুর আহমেদ, বাহরাইনের বিশিষ্ট ব্যবসায়ী শফি উদ্দিন, বাহরাইন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন নূর, বাংলাদেশ সমাজের সাধারণ সম্পাদক MA হাশেম, নেপাল ক্লাবের উপদেষ্টা চবি লাল বিকে ও নেপাল ক্লাবের সভাপতি কামাল শ্রেথা। নির্ধারিত 90 মিনিটের খেলায় 1-1 গোলে ড্র হয়। পরে ট্রাইব্রেকারে ফলাফল নির্ধারণ করা হয়। ট্রাইব্রেকারে 4-3 গোলের ব্যবধানে নেপাল ফুটবল ক্লাব জয়লাভ করে। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন নেপাল দলের খেলোয়াড় অনুপ ঠাকুরি। জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় 4 নেতা স্মরণে সৌদি আরবের মক্কায় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার মক্কার স্থানীয় একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের আহ্বায়ক মনিরুল আলম মনিরের সভাপতিত্বে ও আমির হোসেন পুতুর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মধ্যপ্রাচ্য স্বেচ্ছাসেবক লীগ নেতা AKM আসগর আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদস্য সচিব মোহাম্মদ কাশেম, মনিরুজ্জামান, আব্দুস সালাম, আমির হোসেন, আব্দুল আজিজুল হক, গফরগাঁও উপজেলা আওয়ামী লীগ নেতা নবীন খান ও দেলোয়ার হোসেন। সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও জাতীয় 4 নেতার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। পরবর্তীতে প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক ভাষায় সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।